আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বাংলাদেশে ভিভোর পক্ষ থেকে অফিশিয়ালি Vivo Y53S এই স্মার্টফোনটি বর্তমানে এটির প্রি বুক চলছে। সামনের সপ্তাহ থেকে অর্থাৎ রবিবারের পর থেকে এটা আপনারা অফলাইনে অবশ্যই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো আজকে আমরা এই ভিডিওতে Vivo Y53S কি নিয়ে আসছে এবং বাংলাদেশে কেমন প্রাইসে লঞ্চ হয়েছে সবকিছু আপনাদের সামনে ক্লিয়ার করে বলবো। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রথমে প্রাইসিং দিয়ে শুরু করা যাক। Vivo Y53S একটি মাত্র ভ্যারিয়েন্টটি লঞ্চ হয়েছে 8GB RAM 128GB ROM এর প্রাইস রাখা হয়েছে 23,000 বাংলাদেশি টাকা। প্রি বুক করলে আপনারা এতে কিছু গিফট পেয়ে যাবেন, একটা ব্যাকপ্যাক পাবেন এবং 1000 টাকা ক্যাশব্যাকের একটা রিওয়ার্ড থাকছে। বাট আমরা জানি যেহেতু এটা ভিভোর ফোন এবং অফলাইন মার্কেটে পাওয়া যাবে, অনায়াসে আপনারা 21 থেকে 22,000 টাকা অফলাইন মার্কেটে এটি পেয়ে যাবেন। তো প্রাইসিং নিয়ে আমার যে মতামত সেটা ভিডিও শেষ দিকে থাকছে। বক্স কন্টেন্ট, বক্সটি খুলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে আছে নর্মাল মানে টিপু কেস, কিছু ডকুমেন্টেশন, ওয়ারেন্টি কার্ড, একটি সিম ইলেক্টর পিন, একটি ইয়ারফোন, একটি 33 ওয়াটের চার্জিং ব্রিক এবং একটি টাইপ সি ডাটা কেবল। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, এই সেগমেন্টে আমি পুরোপুরি হতাশ ভিভোর কাছ থেকে। এটা ফ্রন্টে কোনো রকম কর্নিংগুলা গ্লাসের প্রোটেকশন থাকছে না, বডি ফ্রেমটা প্লাস্টিক, রেয়ারও প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। সো বিল্ড কোয়ালিটির দিক থেকে 23,000 টাকা বাজেট পয়েন্ট একটা কর্নিংগুলা গ্লাস 3 প্রোটেকশন অন্তত দিতে পারতো তারা চাইলে। আর ফ্রন্টে একটা ওয়াটার ড্রপ নচ থাকছে। এই দামে বাংলাদেশে ওয়াটার ড্রপ নচ কিভাবে তারা কল্পনা করে 2021 সালে? রেয়ারে এক পাশে ত্রিভুজ আকৃতিতে তাদের থাকছে 3টা ক্যামেরা এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, এটা অবশ্যই একটা ভালো দিক। রেয়ারে প্লাস্টিক মানা যায়, বাট ফ্রন্টে অবশ্যই তাদের একটা কর্নিংগুলা গ্লাসের প্রোটেকশন দেওয়া উচিত ছিল। ফ্রন্টের ওজন 190 গ্রামের মতো, থিকনেস 8.4 মিলিমিটার, এই জায়গায় ঠিক আছে। চিন বেজেল অ্যাভারেজ বলবো প্রাইস অনুপাতে, বাট অবশ্যই ওয়াটার ড্রপ নচ এবং কর্নিংগুলা গ্লাসের কোনো রকম প্রোটেকশন ছাড়া 23,000 টাকা প্রাইস পয়েন্টে একটি খুবই বাজে ধরনের বিল্ড এবং ডিজাইন কোয়ালিটি তারা ব্যবহার করেছে। পোর্টস এবং বাটনস, বাম পাশ একদম ক্লিন, ডান পাশে থাকছে ভলিউম রকার এবং তার ঠিক নিচে থাকছে পাওয়ার অন বাটন, সেটি একসাথে ডাবল আপ করছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে। নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট। উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং তার সাথেই থাকছে উপরেই সিম ট্রে, যেখানে ট্রিপল স্লট থাকছে, অর্থাৎ দুটি সিম একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। পোর্টস এবং বাটনসের বেলায় ডিসেন্ট আছে, যেহেতু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে, ডিসেন্টই আছে এরকম বাজেট সেগমেন্টে। ডিসপ্লে সেকশনেতে ব্যবহার করা হচ্ছে 6.58 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশন অর্থাৎ 1080p, নরমাল 60 হার্জ রিফ্রেশ রেট, 120 হার্জের টাচ টাইমিং রেট। ফোনটির PPI 401 এবং এর পিক ব্রাইটনেস 450 নিটস। সো এরকম বাজেট সেগমেন্টে একটা IPS LCD প্যানেল মাত্র ফুল এইচডি প্লাস রেজুলেশনের কোনো হাই রিফ্রেশ রেটও ব্যবহার করা হয়নি। সো অবশ্যই প্রাইসের সাথে খুবই আনজাস্টিফাইড ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে। প্ল্যাটফর্ম সেকশন আউট অফ দ্য বক্স থাকছে Android 11 এবং ফান টাচ OS 11.1। এখানে আমি ডিসেন্ট বলবো, অন্তত MIUI থেকে Realme UI ফান টাচ OS এগুলো ঠিকঠাক মতোই কাজ করবে, ইউজার এক্সপেরিয়েন্সের দিক থেকে কোনো রকম প্যারা দিবে না। সেকশনে ব্যবহার করা হয়েছে Mediatek helio G80, একটি 12 nanometer FinFET টেকনোলজির একটি প্রসেসর। জিপো সেকশনে ব্যবহার করা হয়েছে Mali G52 MC2, অক্টাকোর জিপো ব্যবহার করা হয়েছে 2টি কোর 2.0 GHz ক্লক Cortex A75 কোর, বাকি 6টি কোর 1.8 GHz ক্লক Cortex A55 কোর। সো এটার আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোর 2,30,000-এর কিছুটা বেশি। Mediatek helio G80 এই প্রসেসরটা আসলে এরকম বাজেট সেগমেন্টের জন্য অসাধারণভাবে আনজাস্টিফাইড, কারণ এই প্রসেসর বাংলাদেশে 15-16 হাজার টাকা পর্যন্ত ঠিকঠাক আছে, বাট কখনোই 23,000 টাকা অনুপাতের সাথে একটা IPS LCD প্যানেল এটার সাথে কোনোভাবে আসলে যায় না। এর থেকে এই প্রসেসর নিয়ে আপনারা বলতে পারেন যে স্যামসাং এর A22 M32 ওগুলো আসছে, বাট ওগুলাতে সুপার অ্যামোলেড প্যানেল ছিল এবং একটাতে OIS ছিল, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজার, সেই অনুপাতে যদিও জাস্টিফাইড কিছুটা হলেও করা যায়। আর One UI কিন্তু অনেক বেশি বেস্ট, তারপরেও এরকম বাজেট সেগমেন্ট ওগুলোতে আমি ক্রিটিসাইজ করেছি, বাট এটার সাথে তো কোনোভাবে আমি মিলাতে পারতেছি না IPS LCD সাথে এই একটা লো পাওয়ার প্রসেসর এরকম বাজেট সেগমেন্টে। তো পারফরমেন্সের দিক থেকে ডেইলি টু ডেইলি ইউজে আপনারা অবশ্যই করতে পারবেন, বাট এরকম বাজেট সেগমেন্টের মতো এটা অবশ্যই পারফরমেন্স করবে না। ক্যামেরা সেগমেন্ট, ব্যাকে ট্রিপল ডুয়াল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, বাট এখানে আমি অনেকটাই ডিসঅ্যাপয়েন্টেড। 64 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের মেইন সেন্সর, দুইটা 22 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের ম্যাক্রো এবং ডেপথ সেন্সর, ফ্রন্টে 16 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও শুট করতে পারবেন এবং রেয়ারে EIS এর সাপোর্ট থাকছে। সো 23,000 টাকা বাজেট পয়েন্টে জাস্ট একটা রেয়ারে আপনারা 64 মেগাপিক্সেলের একটা কাজের লেন্স, বাকি দুইটা 2 মেগাপিক্সেল তো কোনো কাজেরই না, একটা আলট্রা ওয়াইড
পারফরমেন্সও দিতে পারলো না এরকম বাজেট সেগমেন্টে, খুবই আমি হতাশ এরকম বাজেট সেগমেন্টে এরকম ক্যামেরা সেটআপ দেখে। সাউন্ড সিস্টেম সবকিছু খারাপের ভিতরেও তারা এখানে চাইলে কিন্তু ডুয়েল স্টুডিও স্পিকার দিতে পারতো, বাট সেটা এখানে তারা করেনি। বাট 3.5 হেডফোন জ্যাক পোর্টেতে উপস্থিত থাকছে। কানেক্টিভিটি ডুয়েল ভোল্টি 4G থাকছে, ওয়াইফাই 802.11 থাকছে, ব্লুটুথ 5.0 থাকছে, টাইপ সি পোর্ট থাকছে। সো মোটামুটি সকল ধরনের কানেক্টিভিটি এতে ব্যবহার করা হয়েছে। বন্ধুরা এখানে এক্সেলেমিটার, প্রক্সি, জাইরোস্কোপ থেকে শুরু করে সকল রকমের গেম সেন্সর অবশ্যই উপস্থিত থাকছে। বাট এটার প্লাস পয়েন্ট হচ্ছে এটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হচ্ছে, এটা অবশ্যই একটা স্টাইলিশ লুকিং দিবে। বাট ফ্রন্টের এই ভি শেপ নষ্টার জন্য আসলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের জন্য এই ফোনটা যে নিতে বলবো সেরকম সাহস আমি পাচ্ছি না। ব্যাটারি সেগমেন্টের জায়গায় ডিসেন্ট কাজ করা হয়েছে, 5000 mAh হিউজ ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। বাজেট সেগমেন্টে ব্যাটারি সেকশনে ঠিকঠাকই আছে। সো বন্ধুরা ওভারঅল স্পেসিফিকেশনের বেলায় অবশ্যই প্রাইসের সাথে খুব বেশি আনজাস্টিফাইড, এরকম বাজেট সেগমেন্টে এইরকম স্পেসিফিকেশনের সাথে কোনো ফোন আসা উচিত না। এই ফোনটার সর্বোচ্চ প্রাইস যদি 17 থেকে 18,000 টাকা হতো তাইলে কোনোভাবে আমি মানতে পারতাম। বাট যেরকম মাত্র একটা সিঙ্গেল ক্যামেরা দিয়ে একটা IPS LCD প্যানেল নর্মাল, এরকম বাজেট সেগমেন্টে সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে বাংলাদেশে আছে রিয়েলমির পক্ষ থেকে, স্যামসাংয়ের পক্ষ থেকে, ওগুলোর বেটার ক্যামেরা কোয়ালিটি থাকবে। এছাড়া আপনি যদি পোকো X3 NFC নেন বাংলাদেশে অফিসিয়ালি 23-24 টাকায় পাওয়া যায়, ওটা তো আপনারা ফুল HD প্লাসের ডিসপ্লে পাচ্ছেন, প্লাস বেটার প্রসেসর 732G, সাথে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ সামিং রেট। তো সব কিছু মিলে মার্কেটের সাথে এই ফোনটি খুবই আনজাস্টিফাইড প্রাইসিং এ লঞ্চ হয়েছে। তো আমার পার্সোনাল মতামত এই ফোনটি থেকে আপনারা দূরে থাকলেই ভালো হবে। তো বন্ধুরা ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা বন্ধু সবাইকে আল্লাহ হাফেজ।